আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে গাজী মিজানুর স্যারের বই থেকে বাংলা ভাষা। ব্যাকরণ কাকে বলে আমরা সবাই জানি। বি প্লাস আ প্লাস ধাতু চিহ্ন দিয়ে কয়রি প্লাস ওয়ান সমান সমান ব্যাকরণ। বি প্লাস আ প্লাস ধাতু চিহ্ন দিয়ে কয়রি প্লাস ওয়ান ব্যাকরণ। ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয় তাকে ব্যাকরণ বলে। যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিশ্লেষণ করা হয়, বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয় তাকে ব্যাকরণ বলে। পৃথিবীর যে কোনো ব্যাকরণ বা বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় বা ভাষার মৌলিক অংশ হচ্ছে চারটি। এক হচ্ছে ধ্বনিতত্ত্ব। মানুষের বাক প্রত্যঙ্গ অর্থাৎ পৃথিবীর যে কোনো ব্যাকরণ বা বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় বা ভাষার মৌলিক অংশ হচ্ছে চারটি। বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় বা ভাষার মৌলিক অংশ কয়টি? চারটি। ব্যাকরণের যদি প্রশ্ন আসে ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় বা ভাষার মৌলিক অংশ কয়টি? চারটি। ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব আর অর্থতত্ত্ব। ধ্বনিতত্ত্ব মানুষের বাক প্রত্যঙ্গ অর্থাৎ গলনালী, মুখ বিবার, কণ্ঠ, জিহ্বা, তালু, মাড়ি, সোয়াল, দাঁত, ঠোঁট, নাক ইত্যাদি সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। বাক প্রত্যঙ্গ যাতে ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা এককের ধ্বনিমূল ফোনমি বলে। বাক প্রত্যঙ্গ যাতে ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা এককে ধ্বনিমূল বলে। ধ্বনির সাথেই ধ্বনিতত্ত্ব জড়িত। ধ্বনির উচ্চারণের বিধান ও বর্ণের গঠন নিয়ে ব্যাকরণের যে অংশ আলোচিত হয় তাকে ধ্বনিতত্ত্ব বা ফোনজি বলে। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস, ধ্বনির পরিবর্তন, নত্যবিধান, সত্যবিধান এবং সন্ধি। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস, ধ্বনির পরিবর্তন, নত্যবিধান, সত্যবিধান এবং সন্ধি। ধ্বনিতত্ত্ব হচ্ছে কি? মানুষের বাক প্রত্যঙ্গ অর্থাৎ গলনালী, মুখ বিবার, কণ্ঠ, জিহ্বা, তালু, মাড়ি, চোয়াল, দাঁত, ঠোঁট, নাক ইত্যাদি সাহায্যে আশ্রিত আওয়াজকে ধ্বনি বলে। বাক প্রত্যঙ্গ যার ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা এককে ধ্বনিমূল বলে। ধ্বনি উচ্চারণের বিধান ও বর্ণের গঠন নিয়ে ব্যাকরণের যে অংশ আলোচিত হয় তাকে ধ্বনিতত্ত্ব বা ফোনজি বলে। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস, ধ্বনির পরিবর্তন, নত্যবিধান, সত্যবিধান এবং সন্ধি। এবার হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। এক বা একাধিক ধ্বনির সম্মেলনে শব্দ তৈরি হয়। এক বা একাধিক ধ্বনির সম্মেলনে শব্দ তৈরি হয়। শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় রূপ বা মরফেমি। শব্দের ক্ষুদ্র অংশকে বলা হয় রূপ, মরফেমি। এই রূপ গঠন করে শব্দ। এই জন্য শব্দতত্ত্বকে রূপতত্ত্ব বলা হয় বা মরফোলজি বলা হয়। তাহলে শব্দ নির্মাণ ও পদ নির্মাণের নিয়মাবলী। শব্দ নির্মাণ ও পদ নির্মাণের নিয়মাবলী ব্যাকরণের যে অংশ আলোচিত হয় তাকে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব বা মরফোলজি বলে। শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে শব্দ, শব্দের গঠন, বচন, লিঙ্গ, কারক, সমাস, উপসর্গ, প্রকৃতি প্রত্যয় ও পুরুষ। এরপর হচ্ছে বাক্যতত্ত্ব। মানুষের বাক প্রত্যঙ্গ যাতে ধ্বনির সমন্বয়ে গঠিত। বাক্যতত্ত্ব হচ্ছে মানুষের বাক প্রত্যঙ্গ যাতে ধ্বনির সমন্বয়ে গঠিত শব্দসযোগে সৃষ্ট অর্থবোধক বাক প্রবাহের বিশেষ বিশেষ অংশকে বলা হয় সেন্টেন্স। মানুষের বাক প্রত্যঙ্গ যার ধ্বনির সমন্বয়ে গঠিত শব্দ সহযোগে সৃষ্ট অর্থ, মানে এটা তো হবে আমাদের। তারপরে বাক প্রবাহের বিশেষ বিশেষ অংশকে বলা হয় বাক্য। বাক্যের সঠিক গঠন প্রণালী, বিভিন্ন উপাদানের সংযোজন, বিয়োজন, বাক্যের মধ্যে শব্দ বা পদের স্থান বা ক্রম, পদের রূপ পরিবর্তন ইত্যাদি বিষয় ব্যাকরণের যে অংশে আলোচিত হয় তাকে বাক্যতত্ত্ব বলা হয়। অর্থাৎ ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই বাক্যতত্ত্ব। এখানে উল্লেখযোগ্য যে বাক্যতত্ত্বের অপর নাম পদক্রম। যেহেতু বাক্যে কোনো পদের পর কোন পদ বসবে সেটা বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় বাক্য সংকোচন, পদ পরিবর্তন, পদবিন্যাস, প্রবাদ প্রবাচন, বাগধারা, একাধিক প্রকাশ, বিরামচিহ্ন। বাক্য সংকোচন, পদ পরিবর্তন, পদবিন্যাস, প্রবাদ প্রবাচন, বাগধারা, একতায় প্রকাশ, বিরামচিহ্ন। অর্থতত্ত্ব ব্যাকরণের যে অংশে শব্দ ও বাক্যের বিভিন্ন অর্থ নিয়ে আলোচিত হয় তাকে অর্থতত্ত্ব বলে। ব্যাকরণের যে অংশে শব্দ ও বাক্যের বিভিন্ন অর্থ নিয়ে আলোচিত হয় তাকে অর্থতত্ত্ব বলে। অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে শব্দের অর্থ বিচার, বাক্যের অর্থ বিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ যেমন মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ। অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হল শব্দের অর্থ বিচার, বাক্যের অর্থ বিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ যেমন মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীত। অর্থতত্ত্বে কি? ব্যাকরণের যে অংশে শব্দ ও বাক্যের বিভিন্ন অর্থ নিয়ে আলোচিত হয় তাকে অর্থতত্ত্ব বলে। অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে শব্দের অর্থ বিচার, বাক্যের অর্থ বিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ যেমন মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ। এখানে উল্লেখ্য যে শুধু বাংলা ভাষায় নয়, পৃথিবীর যে কোনো ভাষার মৌলিক অংশ বা প্রধান আলোচ্য বিষয় আছে চারটি। এখানে উল্লেখ্য যে শুধু বাংলা ভাষায় নয়, পৃথিবীর যে কোনো ভাষার মৌলিক অংশ বা প্রধান আলোচ্য বিষয় চারটি। প্রাতিপাদিক হচ্ছে বিভক্তির নাম শব্দকে প্রাতিপাদিক বলে। তাহলে পৃথিবীর যে কোনো ভাষার মৌলিক অংশ বা প্রধান আলোচ্য বিষয় হচ্ছে চারটি। বিভক্তিযুক্ত শব্দ ধাতুকে কি বলা হয়? বিভক্তিযুক্ত শব্দ ধাতুকে বলা হয় পদ।
বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কি বলা হয়? পদ। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কি বলে? পদ। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কি বলা হয়? পদ। মৌলিক শব্দ, যেসব শব্দকে বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না তাকে মৌলিক শব্দ বলে। গুরুত্বপূর্ণ মৌলিক শব্দ মনে রাখার কৌশল: 3 নাক লাল গোলাপ। 3 নাক লাল গোলাপ। মৌলিক শব্দে যে অংশে আর কোনোভাবে বিভক্ত বা বিশ্লেষণ করা যায় না তাকে প্রকৃতি বলে। অর্থাৎ যেসব শব্দকে বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না তা হচ্ছে মৌলিক শব্দ। আর মৌলিক শব্দগুলো হচ্ছে 3 নাক লাল গোলাপ, 3 নাক লাল গোলাপ, 3 নাক লাল গোলাপ। মৌলিক শব্দের যে অংশ আর কোনোভাবে বিভক্ত বা বিশ্লেষণ করা যায় না, মৌলিক শব্দের যে অংশকে আর কোনোভাবে বিভক্ত বা বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় প্রকৃতি। এটি ইম্পর্টেন্ট করে। সাধিত শব্দ, যেসব শব্দকে বিশ্লেষণ করলে আলাদা আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় তাকে সাধিত শব্দ বলে। মৌলিক শব্দ ব্যতীত অন্য সকল শব্দই সাধিত, যেমন গরমিল, দম্পতি। যে শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় তাকে সাধিত শব্দ বলে। মৌলিক শব্দ ব্যতীত অন্য সব শব্দকে সাধিত শব্দ বলে, যেমন গরমিল। গড় প্লাস গড় আর মিল একসাথে হয়েছে গরমিল। দম্পতি, যায় আর প্রতি মিলে হয়েছে দম্পতি। এরকম এগুলো হচ্ছে সাধিত শব্দ। আর 3 নাক লাল গোলাপ এগুলোকে তো ভাঙা যায় না, এগুলো মৌলিক শব্দ। পদ কাকে বলে? বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে বলে পদ। যার বিভক্তি, যে শব্দে আছে বিভক্তি আছে তাকে কি বলা হয়? পদ। শব্দ বা ধাতুকে বলে পদ। ধাতু বলে হয় ক্রিয়াকে, ক্রিয়ার পিছনে যদি বিভক্তি থাকে এজন্য বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে পদ। ধ্বনি ও বর্ণ, ধ্বনির সাহায্যে ভাষা সৃষ্টি হয়। আবার ধ্বনি সৃষ্টি হয় বাকযন্ত্রের দ্বারা। কোনো ভাষায় উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানসমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলা হয়। ধ্বনির সঙ্গে সাধারণত অর্থের সংশ্লিষ্টতা থাকে না। ধ্বনি তৈরি হয় বাকযন্ত্রের সাহায্যে। ধ্বনি তৈরিতে যেসব বাক প্রত্যঙ্গ সহায়তা করে সেগুলোকে বাকযন্ত্র বলে। অর্থাৎ গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক, ফুসফুস ইত্যাদি বাক প্রত্যঙ্গকে এক কথায় কি বলা হয়? বাকযন্ত্র বলে। সকল মানুষের ভাষা এই বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট। তাই এই বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলা হয়। অর্থাৎ ধ্বনি সাহায্যে হলো ভাষা সৃষ্টি হয়, আবার ধ্বনি সৃষ্টি হয় বাকযন্ত্রের দ্বারা। যে কোনো কিছুই বাকযন্ত্রের কোনো কিছুই শব্দের মতো উচ্চারণ হলে সেটাই ধ্বনি, শব্দ হলে সেটাই ধ্বনি। কোনো ভাষায় উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে উপাদানসমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথক পৃথকভাবে ধ্বনি বলা হয়। ধ্বনির সাধারণত কোনো অর্থ থাকে না। ধ্বনি তৈরি হয় শুধুমাত্র আমাদের বাকযন্ত্র দ্বারা। ধ্বনির তৈরিতে যে বাক প্রত্যঙ্গগুলো সহায়তা করে সেগুলোই হচ্ছে বাকযন্ত্র, অর্থাৎ গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, মাড়ি এই সমস্ত। এরপর আছে বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। এক স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি কাকে বলে? যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়াই সম্পূর্ণভাবে উচ্চারিত হয় তাকে বলা হয় স্বরধ্বনি। যে স্বরধ্বনি ভেঙে উচ্চারণ করা যায় না, বিশ্লেষণ করা যায় না, মৌলিক স্বরধ্বনি বলে। যে স্বরধ্বনিগুলো ভাঙা যায় না আর ওগুলো তথা বিশ্লেষণ করা যায় না সেগুলোকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি: ও, আ, রস্যাই, রসু, ইয়ে, ও, ইয়া। ও, আ, রস্যাই আর রসু, ইয়ে আর ও আর ইয়া। ও, আ, রস্যাই আর হচ্ছে রসু, ইয়ে আর ও আর ইয়া। এই হচ্ছে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনিটি হচ্ছে যে কি? এটি হচ্ছে যে মৌলিক স্বরধ্বনি যেটা ভেঙে উচ্চারণ করা যায় না তথা বিশ্লেষণ করা যায় না সেটি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এর মধ্যে ধ্বনিবিদ মোহাম্মদ আব্দুল হাই বাংলার মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মূলধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি হলো ইয়া। তাহলে ইয়া হচ্ছে মূল স্বরধ্বনির তালিকায় কে এনেছেন? মোহাম্মদ আব্দুল হাই, ধ্বনিবিদ মোহাম্মদ আব্দুল হাই। ব্যঞ্জনধ্বনি, যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না। যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না এবং যে ধ্বনি সাধারণত অন্য ধ্বনিকে আশ্রয় করে উচ্চারিত হয় তাকে ব্যঞ্জনধ্বনি বলে। যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না এবং যে ধ্বনি সাধারণত অন্য ধ্বনিকে আশ্রয় করে উচ্চারিত হয় তাকে ব্যঞ্জনধ্বনি বলে, যেমন ক, খ, গ, ঘ, ক, দন্তস ইত্যাদি। এই ধ্বনিগুলোকে প্রকৃষ্টভাবে শ্রুতিযোগ্য করে উচ্চারণ করতে হলে স্বরধ্বনির আশ্রয় নিতে হয়, যেমন ক প্লাস অ ক, খ প্লাস অ খ, ক প্লাস অ ক। বর্ণ, ধ্বনি মানুষের মুখ নিঃসৃত বায়ু থেকে সৃষ্ট, তাই এর কোনো আকার নেই। এগুলো মানুষের মুখে উচ্চারণ করে এবং কানে শোনে। ভাষা লিখে প্রকাশ করার সুবিধার্থে ধ্বনিগুলোর প্রতিনিধি হিসেবে কিছু প্রতীক তৈরি করা হয়েছে। এই প্রতীকের নাম বর্ণ। এই বর্ণসমূহ সমষ্টি হলো কি? বর্ণমালা। বর্ণ কি? বর্ণ হচ্ছে ধ্বনি মানুষের মুখ নিঃসৃত বায়ু থেকে সৃষ্ট। এর কোনো আকার নেই, তাই মানুষ মুখে উচ্চারণ করে এবং কানে শোনে। ভাষা লিখে প্রকাশ করার সুবিধার্থে যে প্রতীক তৈরি হয়েছে সেটি বর্ণ। বাংলা ধ্বনির মতো বর্ণ তাই দুই প্রকার: স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ হচ্ছে স্বরধ্বনির লিখিত বা চিহ্নিত প্রতীককে বলা হয় স্বরবর্ণ, যা হচ্ছে 11টি, আর মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। স্বরধ্বনির লিখিত চিহ্ন বা প্রতীককে বলা হয় স্বরবর্ণ। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি 7টি, কিন্তু স্বরবর্ণ হচ্ছে 11টি। আর ব্যঞ্জনবর্ণ হচ্ছে ব্যঞ্জনধ্বনির লিখিত চিহ্ন বা প্রতীককে ব্যঞ্জনবর্ণ বলা হয়। বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ হচ্ছে 39টি। বর্ণমালা, কোনো ভাষা লিখতে যে ধ্বনিদত্তক প্রতীক বা চিহ্নসমূহ ব্যবহৃত হয় তার সমষ্টি হলো বর্ণমালা। কোনো ভাষা লিখতে যে ধ্বনিদত্তক প্রতীক বা চিহ্নসমূহ ব্যবহৃত হয় তার সমষ্টি হলো বর্ণমালা। কোনো ভাষা লিখতে যে ধ্বনিদত্তক
প্রতীক বা চিহ্নসমূহ ব্যবহৃত হয় তার সমষ্টি হলো বর্ণমালা। বাংলা ভাষায় ব্যবহৃত বর্ণসমূহকে একত্রে বলা হয় বর্ণমালা। আর বাংলা বর্ণমালায় মোট 50টি বর্ণ আছে। বাংলা বর্ণমালায় মোট 50টি বর্ণ আছে। এবার বাংলা বর্ণমালার স্বরবর্ণের লিখিত রূপ দুটি পূর্ণরূপ বা সংকেত রূপ। তাহলে স্বরবর্ণের লিখিত রূপ হচ্ছে দুটি পূর্ণরূপ, সংকেত রূপ। স্বরবর্ণের পূর্ণরূপ হচ্ছে বাংলা ভাষা লেখার সময় কোনো শব্দে স্বাধীনভাবে স্বরবর্ণ বসলে তার পূর্ণরূপ ব্যবহৃত হয়। যেমন আবেগ, আকাশ, এক। আবেগ, আকাশ, এক। এর মধ্যে বেদুইন, বাউল, আবহাওয়া শব্দের শেষে বই, বউ স্বরবর্ণের পূর্ণরূপ। বাংলা ভাষা লেখার সময় কোনো শব্দে স্বাধীনভাবে স্বরবর্ণ বসলে তার পূর্ণরূপ ব্যবহৃত হয়। বাংলা ভাষা লেখার সময় কোনো শব্দে স্বাধীনভাবে স্বরবর্ণ বসলে তার পূর্ণরূপ ব্যবহৃত হয়। যেমন শব্দের প্রথমে আবেগ, আকাশ, আবেগ, এক শব্দের মধ্যে বেদুইন, বাউল, আবহাওয়া শব্দের শেষে বউ, শব্দের শেষে বই, বউ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। ভিন্ন অন্য স্বরবর্ণগুলো ব্যঞ্জনবর্ণের সঙ্গে সংযুক্ত হলে পূর্ণরূপের বদলে সংক্ষিপ্ত রূপ পরিগ্রহ করে। স্বরবর্ণের এই ধরনের রূপ সংক্ষিপ্ত রূপকে কার বলে? স্বরবর্ণের কার চিহ্ন হচ্ছে 10টি। ভিন্ন স্বরবর্ণগুলোর ব্যঞ্জনবর্ণের সঙ্গে সংযুক্ত হলে পূর্ণরূপের বদলে সংক্ষিপ্ত রূপ পরিগ্রহ করে। স্বরবর্ণের একে কি বলা হয়? কার বলা হয়। ভাষার মূল উপাদান হচ্ছে কার চিহ্ন কয়টি? কার চিহ্ন 10টি। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি, কিন্তু ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলা হয় বর্ণ। ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয়? বর্ণ। ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। পাশাপাশি দুটি স্বরধ্বনি এক অক্ষর হিসেবে উচ্চারিত হলে যৌগিক স্বরধ্বনি বলে। পাশাপাশি দুটি স্বরধ্বনি যদি একইভাবে এক অক্ষর হিসেবে উচ্চারিত হয়, অর্থাৎ একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনি হচ্ছে যৌগিক স্বর বা যৌগিক স্বরধ্বনি। যেমন ও, তাহলে কি একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনি হলো যৌগিক স্বর বা যৌগিক স্বরধ্বনি। বাংলা বর্ণমালায় মোট বর্ণ 50টি, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি, মাত্রাহীন 10টি, অর্ধমাত্রা 8টি। মাত্রাহীন 10টি, এর মধ্যে স্বরবর্ণ হচ্ছে 4টি, অর্ধমাত্রার বর্ণ 8টি। মনে রাখুন, অর্ধ 8। এর মধ্যে স্বরবর্ণ 1টি আর ব্যঞ্জনবর্ণ 7টি। 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 তাহলে অর্ধমাত্রার ভিতরে স্বরবর্ণ 1টি আর ব্যঞ্জনবর্ণ হচ্ছে 7টি। মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। এর মধ্যে স্বরবর্ণ 4টি এবং ব্যঞ্জনবর্ণ 6টি। স্বরবর্ণ 4টি এবং ব্যঞ্জনবর্ণ 6টি। পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টি। পূর্ণমাত্রার বর্ণ 32টি। পূর্ণমাত্রার বর্ণ 32টি। মনে রাখতে পারেন, এইভাবে একটি পূর্ণাঙ্গ মানুষের দাঁত 32টি। এর মধ্যে স্বরবর্ণ 6টি আর ব্যঞ্জনবর্ণ 26টি। এর মধ্যে স্বরবর্ণ 6টি আর ব্যঞ্জনবর্ণ 26টি। মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি আর যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি। মৌলিক স্বরধ্বনি 7টি আর যৌগিক স্বরধ্বনি 25টি। যৌগিক স্বর জ্ঞাপক দুটি। ওই এবং ও। ওই সমান সমান অ প্লাস রস্বই আর ও সমান সমান অ প্লাস রস্ব। ওই সমান সমান অ প্লাস ই আর ও সমান সমান অ প্লাস উ। স্পর্শধ্বনি বা বর্গীয় ধ্বনি কয়টি? 25টি। ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে স্পর্শধ্বনি বা বর্গীয় ধ্বনি বলা হয়। কিন্তু বাংলা বর্ণমালায় বর্গীয় ধ্বনি 25টি হলেও বর্গের সংখ্যা 5টি। বর্গীয় ধ্বনি 25টি হলে বর্গের সংখ্যা 5টি হবে। প্রতিটি বর্গে 5টি করে বর্ণ থাকায় বর্গীয় বর্ণ বা ধ্বনির সংখ্যা 25টি। প্রতিটি বর্গে 5টি করে বর্ণ থাকায় বর্গীয় বর্ণ বা ধ্বনির সংখ্যা হচ্ছে 25টি। বর্গগুলোর নাম: ক বর্গীয় ধ্বনি, চ বর্গীয় ধ্বনি, ট বর্গীয় ধ্বনি, ত বর্গীয় ধ্বনি, প বর্গীয় ধ্বনি। বাংলা বর্ণমালায় কম্পনজাত ধ্বনি 1টি, র। বাংলা বর্ণমালায় কম্পনজাত ধ্বনি 1টি, র। আর বাংলা বর্ণমালায় তাড়নজাত ধ্বনি 2টি, ঢয়-শূন্য র এবং ঢয়-শূন্য র। বাংলা বর্ণমালায় কম্পনজাত ধ্বনি হচ্ছে 1টি, র। আর বাংলা বর্ণমালায় তাড়নজাত ধ্বনি 2টি, র এবং ঢয়-শূন্য র এবং ঢয়-শূন্য র। বাংলা বর্ণমালায় উষ্মধ্বনি বা শিরধ্বনি কয়টি? 4টি। বাংলা বর্ণমালায় উষ্মধ্বনি বা শিরধ্বনি 4টি। তালিবস্য, মধ্যাংশ, দন্তস্ব, হ। তালিবস্য, মধ্যাংশ, দন্তস্ব, হ। বাংলা বর্ণমালায় উষ্মধ্বনি বা শিরধ্বনি 4টি। তালিবস্য, মধ্যাংশ, দন্তস্ব, হ। বাংলা বর্ণমালায় পাশিক ধ্বনি 1টি, ল। বাংলা বর্ণমালায় পাশিক ধ্বনি 1টি, ল। বাংলা বর্ণমালায় পাশিক ধ্বনি 1টি, ল। বাংলা বর্ণমালায় নীলিন ধ্বনি 1টি, ওয়া। বাংলা বর্ণমালায় নীলিন ধ্বনি 1টি, ওয়া। বাংলা বর্ণমালায় পাশিক ধ্বনি 1টি হচ্ছে ল। আর বাংলা বর্ণমালায় নীলিন ধ্বনি 1টি হচ্ছে ওয়া। বাংলা বর্ণমালায় খণ্ডব্যঞ্জন ধ্বনি, খণ্ডত্ব। খণ্ডব্যঞ্জন ধ্বনি হচ্ছে খণ্ডত্ব এবং সন্ত। বাংলা বর্ণমালায় পরাশ্রয় ধ্বনি, অনেক সারা বিসর্গ, ছন্দবদ্ধ। অনেক সারা বিসর্গ, ছন্দবদ্ধ, এই 3টি হচ্ছে পরাশ্রয় ধ্বনি। বাংলা বর্ণমালায় উষ্ম বা শিরধ্বনি 4টি। তালিবস্য, মধ্যাংশ, দন্তস্ব, হ। বাংলা বর্ণমালায় পাশিক ধ্বনি 1টি, ল। বাংলা বর্ণমালায় নীলিন ধ্বনি 1টি, ওয়া।
বাংলা বর্ণমালায় খণ্ডব্যঞ্জন ধ্বনি খণ্ডত্ব। বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী ধ্বনি অনেক সার বিসর্গ ছন্দবিন্দু। বাংলা বর্ণমালায় অন্তস্থ ধ্বনি ব অন্তর্জা র ল, ব অন্তর্জা র ল, ব অন্তর্জা র ল, ব অন্তর্জা র ল, ব অন্তর্জা র ল। বাংলা বর্ণমালায় অন্তস্থ ধ্বনি ব অন্তর্জা র ল। নাসিক্য ধ্বনি বা অনুনাসিক ধ্বনি উমু ইঙে দন্তা মূর্ধন্য দন্তান্ন মু, উমু ইঙে মূর্ধন্য দন্তান্ন মু, এগুলো হচ্ছে কি নাসিক্য ধ্বনি। তাহলে বাংলা বর্ণমালায় অন্তস্থ ধ্বনি কয়টি? অন্তস্থ ধ্বনি হচ্ছে 4টি। ব অন্তর্জা র ল, ব অন্তর্জা র ল, ব অন্তর্জা র ল। অন্তস্থ ধ্বনি কয়টি? বাংলা বর্ণমালায় অন্তস্থ ধ্বনি ব অন্তর্জা র ল, ব অন্তর্জা র ল, এগুলো হলো অন্তস্থ ধ্বনি। আর নীলিম ধ্বনি একটি ওয়া, পাশিক ধ্বনি ল, খণ্ডব্যঞ্জন ধ্বনি খণ্ডত্ব। খেয়াল করো, ধ্বনি কোনো ভাষায় উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানসমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে। ধ্বনি কি? কোনো ভাষায় উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানসমূহ পাওয়া যায়, কোনো ভাষায় উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানসমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে। কোনো ভাষায় উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানসমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে। কোনো বর্ণ, বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয়? বর্ণ। বর্ণ কি? ধ্বনি নির্দেশক চিহ্নকে বলে বর্ণ। বর্ণ কি? ধ্বনি নির্দেশক চিহ্নকে ড্যাশ বলে, বর্ণ বলে। অক্ষর কি? অক্ষর হচ্ছে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি উচ্চকে অক্ষর বলে। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি উচ্চকে সিলেবাল বলে। যেমন সমকাল শব্দে দুটো অক্ষর রয়েছে, সম প্লাস কাল। মিজান শব্দে দুটো অক্ষর রয়েছে, মি প্লাস জান। শব্দ এক বা একাধিক ধ্বনির সম্মেলনে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ পায় তাকে শব্দ বলে। এক বা একাধিক ধ্বনির সম্মেলনে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ পায় তাকে শব্দ বলে। এক বা একাধিক ধ্বনির সম্মেলনে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ পায় তাকে শব্দ বলে। মানুষের কণ্ঠ নিঃসৃত বাগধ্বনি ভাষা হিসেবে গৃহীত। মানুষের কণ্ঠ নিঃসৃত বাগধ্বনি ভাষা হিসেবে গৃহীত। মানুষের কণ্ঠ নিঃসৃত বাগধ্বনি ভাষা হিসেবে গৃহীত। মানুষের অনুভূতি প্রকাশের সর্বোত্তম মাধ্যম হলো ভাষা। মানুষের অনুভূতি প্রকাশের সর্বোত্তম মাধ্যম হলো ভাষা, কিন্তু মানুষের অনুভূতি প্রকাশের সর্বোত্তম প্রক্রিয়া হলো কণ্ঠধ্বনি। মানুষের অনুভূতি প্রকাশের সর্বোত্তম মাধ্যম হলো ভাষা, কিন্তু মানুষের অনুভূতি প্রকাশের সর্বোত্তম প্রক্রিয়া হলো কণ্ঠধ্বনি। স্বরধ্বনি যে ধ্বনি অন্য স্বরধ্বনির সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণভাবে উচ্চারিত হয়। যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণভাবে উচ্চারিত হয় এবং যাকে আশ্রয় করে অন্য ধ্বনির সৃজন হয় তাকে স্বরধ্বনি বলে। যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণভাবে উচ্চারিত হয় তাকে আশ্রয় করে অন্য ধ্বনির সৃজন হয় তাকে স্বরধ্বনি বলে। এরপর মৌলিক স্বরধ্বনি কি? যে স্বরধ্বনিকে ভেঙে উচ্চারণ করা যায় না, যে স্বরধ্বনিকে ভেঙে উচ্চারণ করা যায় না, যে স্বরধ্বনিকে ভেঙে উচ্চারণ করা যায় না তথা আর বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক স্বরধ্বনি বলে। যে স্বরধ্বনিকে ভেঙে উচ্চারণ করা যায় না তথা আর বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক স্বরধ্বনি বলে। যৌগিক স্বরধ্বনি কি? পাশাপাশি দুটি স্বরধ্বনি যদি একক অক্ষর হিসেবে উচ্চারিত হলে তাকে যৌগিক স্বরধ্বনি বলে। পাশাপাশি দুটি স্বরধ্বনি একক অক্ষর হিসেবে উচ্চারিত হলে তাকে যৌগিক স্বরধ্বনি বলে, যেমন ওই এবং ও। এবার ব্যঞ্জন ধ্বনি যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়াই স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না, যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়াই স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না এবং যে ধ্বনি সাধারণত অন্য ধ্বনিকে আশ্রয় করে উচ্চারিত হয় তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। ব্যঞ্জন ধ্বনি কি? যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না এবং যে ধ্বনি সাধারণত অন্য ধ্বনিকে আশ্রয় করে উচ্চারিত হয় তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না এবং যে ধ্বনি সাধারণত অন্য ধ্বনিকে আশ্রয় করে উচ্চারিত হয় তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। এরপর কার। কার হচ্ছে সর্বর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়। বাংলা বর্ণমালায় কার আছে 10টি, সর্বর্ণের আছে কার আছে 10টি। ও ছাড়া আর সকল সর্বর্ণের কি কার আছে। এরপর ফলা। ফলা হচ্ছে যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। বাংলা বর্ণমালায় ফলা আছে এমন ব্যঞ্জন বর্ণ 6টি, যেমন অন্তর্জা, জ ফলা, ব ফলা, ন ফলা, ম ফলা, র ফলা আর ল ফলা। এই ফলাগুলো মনে রাখার সহজ টেকনিক হচ্ছে যৌবনে মরল ফলাফল। এখানে ফলাফল মানে ফলা। যৌবনে মরল ফলাফল। অন্তর্জা ফলা, জ ফলা, ব ফলা, ন ফলা, ম ফলা, র ফলা, ল ফলা, এই যৌবনে মরল ফলাফল। ফলা তাহলে কয়টি? ফলা হচ্ছে 6টি আর কার হচ্ছে 10টি। ঊষ্মধ্বনি যে বর্ণের দত্তিত ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারি তাকে ঊষ্মধ্বনি বা শীর্ষধ্বনি বলে। যে বর্ণে দত্তিত ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারি তাকে ঊষ্মধ্বনি বা শীর্ষধ্বনি বলে।
তালব্য মধ্যাংশ দন্তস্ব হ, এই চারটি বর্ণকে বলা হয় ঊষ্মধ্বনি বা শীর্ষধ্বনি। যে বর্ণের দন্তিত ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারি তাকে বলা হয় ঊষ্মধ্বনি বা শীর্ষধ্বনি অথবা ঊষ্ম বর্ণ। তবে এই চার বর্ণের মধ্যে তালব্য মধ্যাংশ দন্তস্ব হল অঘ স্বল্পপ্রাণ। তবে এই চার বর্ণের মধ্যে তালব্য মধ্যাংশ দন্তস্ব হল অঘ স্বল্পপ্রাণ ধ্বনি এবং হ হল ঘোষ মহাপ্রাণ ধ্বনি তবে এই চারটি বর্ণের মধ্যে তালব্য মধ্যাংশ দন্তস্ব হল অঘ স্বল্পপ্রাণ ধ্বনি এবং হ হল ঘোষ মহাপ্রাণ ধ্বনি। তালব্য মধ্যাংশ দন্তস্ব হ, এই চারটি বর্ণকে বলা হয় ঊষ্মধ্বনি বা শীর্ষধ্বনি। তবে এই চারটি বর্ণের মধ্যে তালব্য মধ্যাংশ দন্তস্ব হল অঘোষ অল্পপ্রাণ ধ্বনি এবং হ হল ঘোষ মহাপ্রাণ ধ্বনি। ঊষ্মধ্বনি কি? যে বর্ণের দন্তিত ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারি তাকে ঊষ্মধ্বনি বা শীর্ষধ্বনি বলে। তালব্য মধ্যাংশ দন্তস্ব হ, এই চারটি বর্ণকে বলা হয় ঊষ্মধ্বনি বা শীর্ষধ্বনি অথবা ঊষ্ম বর্ণ। তবে এই চার বর্ণের মধ্যে তালব্য মধ্যাংশ দন্তস্ব হল অঘোষ অল্পপ্রাণ ধ্বনি এবং হ হল ঘোষ মহাপ্রাণ ধ্বনি। অঘোষ ধ্বনি, যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুদিত হয় না তাকে অঘোষ ধ্বনি বলে। অঘোষ ধ্বনি কি? যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুদিত হয় না তাকে অঘোষ ধ্বনি বলে। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুদিত হয় না তাকে অঘোষ ধ্বনি বলে। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুদিত হয় না তাকে অঘোষ ধ্বনি বলে। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুদিত হয় না তাকে অঘোষ ধ্বনি বলে। প্রতিটি বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনি এবং তালব্য মধ্যাংশ দন্তস্ব হল অঘোষ ধ্বনি। যেমন ক খ, সোয়া ছ, ট ঠ, ত থ, ক খ, তালব্য মধ্যাংশ দন্তস্ব, এগুলো হলো কি? অঘোষ ধ্বনি। আর এছাড়াও অঘোষ ধ্বনি হচ্ছে তালব্য মধ্যাংশ দন্তস্ব। তাহলে বর্গের যেমন ক বর্গীয় বর্ণে আছে হলো ক খ, চ বর্গীয় বর্ণে চ ছ, ট বর্গীয় বর্ণে ট ঠ, ত বর্গীয় বর্ণে ত থ, এগুলো হচ্ছে অঘোষ ধ্বনি। আর এছাড়াও বেশি আছে তালব্য মধ্যাংশ দন্তস্ব, এগুলো হচ্ছে কি? অঘোষ ধ্বনি। শুধুমাত্র হ আলাদা। হা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, মহাপ্রাণ ঘোষ ধ্বনি। হ হচ্ছে মহাপ্রাণ ঘোষ ধ্বনি। ঘোষ ধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুদিত হয় তাকে ঘোষ ধ্বনি বলে। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুদিত হয় তাকে ঘোষ ধ্বনি বলে। প্রতি বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধ্বনি এবং হ হল ঘোষ ধ্বনি। তাহলে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনি ওই যে ক ঘ, তালব্য এই যে ক ঘ, কুমু, বুর্জা ঝা ইঙে, তারপরে হচ্ছে যে ড ঢ মূর্ধন্য, দ ধ দন্তান্ন, ব ভ ম। আর হ হচ্ছে বেশি, এটা হচ্ছে মহাপ্রাণ ঘোষ ধ্বনি, মহাপ্রাণ ঘোষ ধ্বনি। তাহলে যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুদিত হয় তাকে ঘোষ ধ্বনি বলে। প্রতি বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধ্বনি এবং হ হল ঘোষ ধ্বনি। প্রতিটি বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধ্বনি হলো হ। প্রতিটি বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনিগুলো হচ্ছে যেগুলি ঘোষ ধ্বনি এবং হ হলো ঘোষ ধ্বনি, কিন্তু হ হচ্ছে মহাপ্রাণ। আর অল্পপ্রাণ ধ্বনি, অল্পপ্রাণ ধ্বনি হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না তাকে অল্পপ্রাণ ধ্বনি বলে। তাহলে মহাপ্রাণ ধ্বনি বলবে কি? নিঃশ্বাস জোরে সংযোজিত হয়। যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না তাকে অল্পপ্রাণ ধ্বনি বলে। আর যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় তাকে মহাপ্রাণ ধ্বনি বলে। তাহলে অল্পপ্রাণ ধ্বনি এই যে আছে, যেমন ক গ চট, মানে ক খ বাদে ক, আর ঘ বাদ, কারণ ঘ বা ঘ হচ্ছে মহাপ্রাণ, ক হচ্ছে অল্পপ্রাণ, খ হচ্ছে মহাপ্রাণ, গ হচ্ছে অল্পপ্রাণ, গ হচ্ছে মহাপ্রাণ, আর নুন হচ্ছে যে এভাবে নাসিক। ঠিক এভাবেই অল্পপ্রাণ ধ্বনি। এরপর হচ্ছে মহাপ্রাণ ধ্বনি কি? যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় তাকে কি বলা হয়? মহাপ্রাণ ধ্বনি। যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় তাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। প্রতিটি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি হলো মহাপ্রাণ ধ্বনি। দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি হলো মহাপ্রাণ ধ্বনি। যেমন খ ঘ ছ ঝ ঠ ধ, মানে একটা বাদে ক বাদে খ, গ বাদে ঘ, তারপরে চ বাদে ছ, জ বাদে ঝ, যার পরে ঝ, তারপরে হচ্ছে যে ট বাদে ঠ, ড বাদে ঢ, এভাবে। শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে হ। হটে হচ্ছে কি? হ হচ্ছে যে এই জায়গায় হ হচ্ছে ঘোষ ধ্বনি এবং মহাপ্রাণ ধ্বনি। ঘোষ মহাপ্রাণ ধ্বনি হ। হ হচ্ছে ঘোষ মহাপ্রাণ ধ্বনি, ঘোষ মহাপ্রাণ ধ্বনি হ, ঘোষ মহাপ্রাণ ধ্বনি হ, ঘোষ মহাপ্রাণ ধ্বনি। বাংলা বর্ণমালায় 5টি বর্গ রয়েছে। ক বর্গীয় ধ্বনিকে কণ্ঠধ্বনি বা জিহ্বামূলীয় ধ্বনি বলা হয়। ক বর্গীয় ধ্বনিকে বলা হয় কণ্ঠধ্বনি বা জিহ্বামূলীয় ধ্বনি। আর স বর্গীয় ধ্বনিকে বলা হয় তালব্য ধ্বনি। স বর্গীয় ধ্বনিকে কি বলা হয়? তালব্য ধ্বনি। স বর্গীয় বর্ণকে বলা হয় তালব্য ধ্বনি। ট বর্গীয় বর্ণকে মূর্ধন্য ধ্বনি বা পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি বলা হয়। ট বর্গীয় ধ্বনিকে মূর্ধন্য ধ্বনি বা পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি বলা হয়। আর ত বর্গীয় ধ্বনিকে দন্তধ্বনি বলা হয়। ত বর্গীয় ধ্বনিকে দন্তধ্বনি বলা হয়। ত বর্গীয় বর্ণকে দন্তধ্বনি বলা হয়। ত বর্গীয় বর্ণকে দন্তধ্বনি বলা হয়। এবং ক বর্গীয় ধ্বনিকে অষ্টধ্বনি বলা হয়। ক বর্গীয় ধ্বনিকে অষ্টধ্বনি বলা হয়। ক বর্গীয় ধ্বনিকে কি বলা হয়? অষ্টধ্বনি। ক বর্গীয় ধ্বনিকে কি বলা হয়? অষ্টধ্বনি। ক বর্গীয় ধ্বনিকে কি বলা হয়? অষ্টধ্বনি। ক বর্গীয় ধ্বনিকে বলা হয় অষ্টধ্বনি। ত বর্গীয় দন্তধ্বনি মানে দন্তান্ন আছে তাই দন্তধ্বনি।
আর বর্গীয় ধ্বনিকে বলা হয় অষ্টধ্বনি। প্রবর্গীয় ধ্বনিকে বলা হয় দন্তমূলীয় মূর্ধন্যতে মূর্ধন্য ধ্বনি বা দন্তমূলীয় ধ্বনি। স্ববর্গীয় ধ্বনিকে বলা হয় তালব্য ধ্বনি। আর অবর্গীয় ধ্বনিকে বলা হয় কণ্ঠ বা জিহ্বামূলক ধ্বনি। এই যে 4টি বর্গের নাম। বর্গের নাম আছে বর্গীয় ধ্বনি, কণ্ঠধ্বনি, ক, খ, গ, ঘ, ঙ। তারপরে চবর্গীয় ধ্বনি, তালব্য ধ্বনি, স, ষ, জ, ঝ, ঞ। প্রবর্গীয় ধ্বনি বা মূর্ধন্য ধ্বনি, এটা হচ্ছে যে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। তবর্গীয় ধ্বনি ত, থ, দ, ধ দন্তান্ন। পবর্গীয় ধ্বনি বা অষ্টধ্বনি হচ্ছে যে ক, খ, গ, ঘ, ঙ। এছাড়া অল্প প্রাণ আছে তালিবস্যা, মূর্ধন্য, দন্তস্ব হচ্ছে অল্প প্রাণের ভিতরে। তালিবস্যা, মূর্ধন্য, দন্তস্ব এই 3টি ধ্বনি হচ্ছে অল্প প্রাণ। তালিবস্যা, মূর্ধন্য, দন্তস্ব হচ্ছে অল্প প্রাণ, উষ্মধ্বনি আবার অল্প প্রাণ। এছাড়া আর হ হচ্ছে যে মহাপ্রাণ গৈধ্বনি। হ হচ্ছে মহাপ্রাণ গৈধ্বনি। আর অবৈধ্বনি হচ্ছে যে প্রথম দুটো ক, খ, গ, ঘ, স, ষ, ট, ঠ, ত, থ, গ, ঘ। আর বৈধ্বনি হচ্ছে অল্প প্রাণ, মহাপ্রাণ, গ, ঘ, বর্গীয় ঝ, ড, ঢ, দ, থ, ব, ঘ। আর ম হচ্ছে যে একটু ব্যতিক্রম দিয়ে হচ্ছে যে বৈধ্বনি, মহাপ্রাণ বৈধ্বনি। আর নাসিক হচ্ছে যে উ, ইঙে, মূর্ধন্য, দন্তান্ন, ম। ভাষার মূল উপাদান কি? ভাষার পরীক্ষা হলে যেখানে ভুল হতে পারে। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। ভাষার মূল উপাদান কি? ধ্বনি। ভাষার মূল উপাদান ধ্বনি। আর ভাষার মূল উপকরণ, উপকরণ হচ্ছে যে বাক্য। উপকরণ বললে বাক্য, উপাদান বললে ধ্বনি। ভাষার মূল উপাদান ধ্বনি, মূল উপকরণ বাক্য। ভাষার মূল উপাদান ধ্বনি, ভাষার মূল উপকরণ বাক্য। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ভাষার বৃহত্তম একক হচ্ছে শব্দ। ভাষার বৃহত্তম একক হচ্ছে বাক্য। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। ভাষার বৃহত্তম একক বাক্য। ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান ধ্বনি। ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। ভাষার মূল উপাদান ধ্বনি, মূল উপাদান ধ্বনি, মূল উপকরণ বাক্য। আর ভাষা বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ। বাক্যের ক্ষুদ্রতম একক হলো কি? শব্দ। বাক্যের ক্ষুদ্রতম একক হলো শব্দ। বাক্যের ক্ষুদ্রতম একক হলো কি? শব্দ। বাক্যের ক্ষুদ্রতম একক হলো শব্দ। আর শব্দের ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। শব্দের ক্ষুদ্রতম একক হলো কি? ধ্বনি। শব্দের ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। বাক্যের ক্ষুদ্রতম একক হলো শব্দ। বাক্যের ক্ষুদ্রতম একক হলো শব্দ। বাক্যের ক্ষুদ্রতম একক হলো শব্দ। আর শব্দের ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। 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 শব্দের ক্ষুদ্র অংশকে বলা হয় রূপ। শব্দের যে ক্ষুদ্রতম অংশকে বলা হয় রূপ, মরফেমি। শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় রূপ, মরফেমি। ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা একককে বলা হয় ধ্বনিমূল। ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা একককে বলা হয় ধ্বনিমূল। ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা একককে বলা হয় ধ্বনিমূল। ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা একককে বলা হয় ধ্বনিমূল। ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা একককে বলা হয় ধ্বনিমূল। ধ্বনি নির্দেশক চিহ্ন কি? ধ্বনি নির্দেশক চিহ্ন হচ্ছে বর্ণ। ধ্বনি নির্দেশক চিহ্ন কি? ধ্বনি নির্দেশক চিহ্ন হচ্ছে বর্ণ। ধ্বনি নির্দেশক চিহ্ন কি? ধ্বনি নির্দেশক চিহ্ন হচ্ছে বর্ণ। ভাষার ইট বলা হয় কাকে? ভাষার ইট বলা হয় বর্ণ। ধ্বনি নির্দেশক চিহ্ন হচ্ছে বর্ণ, ভাষার ইট বলা হয় বর্ণ। ধ্বনি নির্দেশক চিহ্ন হচ্ছে বর্ণ, ভাষার ইট বলা হয় বর্ণ। ক্রিয়ার মূলকে বলা হয় কি? ধাতু। ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু। তাহলে ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু। শব্দ ধাতুর মূলকে কি বলা হয়? শব্দ ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। শব্দ ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। শব্দ ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। বর্তমানে পৃথিবীতে 3,500-এর বেশি ভাষা প্রচলিত রয়েছে। বর্তমানে পৃথিবীতে 3,500-এর বেশি ভাষা প্রচলিত রয়েছে। বর্তমানে পৃথিবীতে 3,500-এর বেশি ভাষা প্রচলিত রয়েছে। পৃথিবীর সব ভাষারই কি উপভাষা আছে? পৃথিবীর সব ভাষারই কি আছে? উপভাষা আছে। পৃথিবীর সব ভাষারই কি আছে? উপভাষা আছে। পৃথিবীর সব ভাষারই কি আছে? উপভাষা আছে। তাহলে হচ্ছে যে ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। ভাষার মূল উপাদান ধ্বনি আর মূল উপকরণ বাক্য। ক্ষুদ্রতম একক ভাষার মূল উপাদান ধ্বনি, মূল উপকরণ বাক্য। ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি আর বৃহত্তম একক হচ্ছে বাক্য। আর বাক্যের ক্ষুদ্রতম একক হলো শব্দ আর শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। শব্দের ক্ষুদ্র অংশকে কি বলা হয়? ক্ষুদ্র অংশকে বলা হয় রূপ। আর ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা এককে বলা হয় ধ্বনিমূল। ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা এককে বলা হয় ধ্বনিমূল। ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা এককে বলা হয় ধ্বনিমূল। ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা এককে বলা হয় ধ্বনিমূল। ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা এককে বলা হয় ধ্বনিমূল। ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা এককে বলা হয় ধ্বনিমূল। ধ্বনি নির্দেশক চিহ্ন কি? বর্ণ। ধ্বনি নির্দেশক চিহ্ন হচ্ছে বর্ণ। ভাষার ইট বলা হয় বর্ণ। ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু। শব্দ ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। শব্দ ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। শব্দ ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। বর্তমানে পৃথিবীতে 3,500-এর বেশি ভাষা প্রচলিত রয়েছে।
বর্তমানে পৃথিবীতে ৩,৫০০-এর বেশি ভাষা প্রচলিত রয়েছে। পৃথিবীর সব ভাষারই উপভাষা আছে। বাংলা ভাষা যে আদি ভাষা গোষ্ঠী বা মূল ভাষা গোষ্ঠীর অন্তর্গত ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর শতম শাখা থেকে। বাংলা ভাষা যে আদি ভাষা গোষ্ঠী বা মূল ভাষা গোষ্ঠীর অন্তর্গত ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর শতম শাখা থেকে। বাংলা ভাষা যে আদি ভাষা গোষ্ঠী বা মূল ভাষা গোষ্ঠীর অন্তর্গত ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর শতম শাখা থেকে। বাংলা ভাষা যে আদি ভাষা গোষ্ঠী বা মূল ভাষা গোষ্ঠীর অন্তর্গত ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর শতম শাখা থেকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে গৌড়ীয় প্রাকৃত থেকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে? গৌড়ীয় প্রাকৃত থেকে। এরপর আছে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে অপভ্রংশ থেকে। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে অপভ্রংশ থেকে, পূর্ব ভারতে প্রচলিত মগধী অপভ্রংশ থেকে। বাংলা ভাষা যে আদি ভাষা গোষ্ঠী বা মূল ভাষা গোষ্ঠীর অন্তর্গত তা হল ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর শতম শাখা থেকে। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে গৌড়ী প্রাকৃত থেকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে গৌড়ী প্রাকৃত থেকে। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যে অপভ্রংশ থেকে, পূর্ব ভারতে প্রচলিত মগধী অপভ্রংশ থেকে। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে কি হবে? পূর্ব ভারতের প্রচলিত মগধী অপভ্রংশ থেকে। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে পূর্ব ভারতে প্রচলিত মগধী অপভ্রংশ থেকে। শহীদুল্লাহ হলে গৌড়ী প্রাকৃত আর ডক্টর সুনীত কুমার হলে মগধী অপভ্রংশ। আর আদি ভাষা গোষ্ঠী আছে যে বাংলা ভাষার আদি ভাষা গোষ্ঠী বা মূল ভাষা গোষ্ঠী হলো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী, এটার শতম শাখা থেকে এসেছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যে অপভ্রংশ থেকে? গৌড়ীয় অপভ্রংশ থেকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে সপ্তম শতকে। ডক্টর শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে গৌড়ীয় অপভ্রংশ থেকে, আর বাংলা ভাষার উৎপত্তি হয়েছে সপ্তম শতকে। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় সহ অধিকাংশ ভাষাবিদদের মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে দশম শতকে। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় সহ অধিকাংশ ভাষাবিদদের মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে দশম শতকে। সাধু রীতি হচ্ছে কি? গুরু গম্ভীর ও তৎসম শব্দবহুল। সাধু রীতি হচ্ছে গুরু গম্ভীর ও তৎসম শব্দবহুল। নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী। আর চলিত রীতি হচ্ছে যে পরিবর্তনশীল। চলিত রীতি হচ্ছে তদ্ভাব শব্দবহুল। চলিত রীতি হচ্ছে তদ্ভাব শব্দবহুল। চলিত রীতি সংক্ষিপ্ত এবং সহজবোধ্য। চলিত রীতি বক্তৃতা, আলাপ আলোচনা ও নাটকের সংলাপের জন্য উপযোগী। চলিত রীতি হচ্ছে বক্তৃতা, আলাপ আলোচনা ও নাটকের সংলাপের জন্য উপযোগী। বক্তৃতা নামক ক্রিয়াপদ দীর্ঘ। সাধু ভাষায় সর্বনামক ক্রিয়াপদ দীর্ঘ, কিন্তু চলিত ভাষায় সংক্ষিপ্ত। সাধু ভাষায় সর্বনামক ক্রিয়াপদ দীর্ঘ, কিন্তু চলিত ভাষা হচ্ছে সংক্ষিপ্ত। সাধু ভাষা ও চলিত ভাষার মিশ্রণকে কি বলা হয়? গুরু চণ্ডালী দোষ। সাধু ভাষা ও চলিত ভাষার মিশ্রণকে কি বলা হয়? গুরু চণ্ডালী দোষ।